নমস্কার। শুরু করছি বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠান। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর কালীপদ অধিকারী মহাশয়। আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আজকে যেহেতু আমরা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আলোচনা করছি, তাই প্রথমে আপনি এই সম্পর্কে কিছুটা বলুন। বিষয়টা কি বা কোথা থেকে এসছে, এই সমস্ত কিছু বলা চলে কোয়ান্টাম মেকানিক্স হলো পদার্থবিদ্যার একটি উন্নততর স্ট্রিম, যেখানে ক্লাসিক্যাল মেকানিক্স কিছু কিছু ফেনোমেনাতে ব্যর্থ হয়ে যাচ্ছে, সেখানে কোয়ান্টাম মেকানিক্স তার সাফল্য দেখিয়েছে। ক্লাসিক্যাল মেকানিক্সে কিছু কিছু ঘটনা যেখানে ক্লাসিক্যাল মেকানিক্স তত্ত্ব তার কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারছিল না। সেক্ষেত্রে প্রথম সাফল্য আসে নিলস বোর, যে অ্যাটমের স্টেবিলিটির প্রবলেম, যে রাদারফোর্ড মডেলের যে অ্যাটমের স্টেবিলিটি ছিল না, তার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেন বোর তার অ্যাটমিক মডেলের সাহায্যে। তারপর বিখ্যাত আবিষ্কার আসে ম্যাক্স প্ল্যাঙ্কের হাত ধরে। ম্যাক্স প্ল্যাঙ্ক প্রথম প্রস্তাব রাখেন যে ক্লাসিক্যাল থিওরিতে যেখানে বস্তু থেকে নির্গত রেডিয়েশন কন্টিনিউয়াস এবং ওয়েভ ফর্মে নির্গত হয় ধরা হচ্ছিল, তার মধ্যে পরিবর্তন আনেন। ম্যাক্স প্ল্যাঙ্ক প্রথম প্রস্তাব করেন যে বস্তু থেকে যে রেডিয়েশন হয় তা কন্টিনিউয়াস নয়, ডিসক্রিট ফর্মে এবং এনার্জি প্যাকেট ফর্মে, যাকে বলছে কোয়ান্টাম বা ফোটন, যার এনার্জি E=h², যেখানে নিউ হলো তার পার্টিকেলের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, আর এইচ হলো কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে এই যে ওয়েভ নেচার রয়ে গেল, তার সাথে পার্টিকেল নেচার মানে ডুয়েল নেচার, এই থিওরি সাহায্যে যে ক্লাসিক্যাল মেকানিক্সের একটা বড় সমস্যা ছিল ব্ল্যাক বডি রেডিয়েশন স্পেকট্রাম, কৃষ্ণবস্তু বিকিরণ বর্ণালী ব্যাখ্যা দিতে পারছিল না। ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্লাই করে বিজ্ঞানী উইন্স এবং রেলে ও জিন্স, তারা ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্লাই করে যে তত্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন, কৃষ্ণবস্তু বিকিরণ বর্ণালী সমগ্র বর্ণালীটাকে তারা ব্যাখ্যা করতে পারেনি। ভিনের লো ওয়েভলেংথ পার্টকে ব্যাখ্যা করতে পারছিলেন, কিন্তু হায়ার ওয়েভলেংথ পার্ট ব্যর্থ হচ্ছিলেন। রেলে জিন্স হায়ার ওয়েভলেংথ পার্ট এক্সপ্লেন করতে সমর্থ হয়েছিলেন, কিন্তু লোয়ার ওয়েভলেংথ পার্টে ব্যর্থ হচ্ছিলেন। প্ল্যাঙ্ক তার যে বিখ্যাত কোয়ান্টাম থিওরি E=h² প্রয়োগের মাধ্যমে তার পুরো একটা নতুন দিগন্তের সূচনা করলেন। হ্যাঁ, এই মাধ্যমে কৃষ্ণবস্তু বিকিরণের বর্ণালীর সঠিক ব্যাখ্যা দিতে সমর্থ হন, এবং তার এই স্বীকৃতি স্বরূপ তাকে স্মরণীয় এই আবিষ্কার E=h², যে বিখ্যাত আবিষ্কার, যার পথ ধরে কোয়ান্টাম মেকানিক্স এগিয়ে চলেছে, তাকে স্বীকৃতি দিতে 2002 সালের 4 এপ্রিল থেকে এই কোয়ান্টাম ডে পালন করা হচ্ছে, যেখানে তার উদ্দেশ্য হলো যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ, তার মান 6.626 10⁻³ জুল সেকেন্ড, তাকে যদি আমরা ইলেকট্রন ভোল্ট সেকেন্ডে প্রকাশ করি, তার মান দাঁড়ায় 4.14 10⁻14। সেই হিসাবে ফোর্থ মান্থ 24th ডেকে কোয়ান্টাম ডে হিসাবে ডিক্লেয়ার করে 2022 থেকে এই বছর ভারতবর্ষে 14 ফেব্রুয়ারি কোয়ান্টাম ডে পালিত হচ্ছে। এই যে আমরা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আলোচনা করছি, আমরা তো ফিজিক্স মানে পদার্থবিজ্ঞানী, সেটা আমরা বুঝতেই পারছি। কোয়ান্টামটা মানে কি, মানে অর্থটা কি সেটা? হ্যাঁ, কোয়ান্টাম হলো যে বস্তু থেকে যে রেডিয়েশন হয় 0 কেলভিনের উপরে সকল বস্তু বিকিরণ সংঘটিত করে, তার থেকে যে বিকিরণ ঘটায়, ক্লাসিক্যাল তত্ত্ব যা বলছিল যে ওয়েভ ফর্মে কন্টিনিউয়াসলি করে তাকে ভঙ্গ করে ম্যাক্স প্ল্যাঙ্ক বলে দিলেন যা হবে ডিসক্রিটলি কণা প্যাকেট, তাকে বলা হচ্ছে কোয়ান্টাম। তার থেকেই এই ব্রাঞ্চটার নাম পেল কোয়ান্টাম ফিজিক্স। আচ্ছা, বা তার মধ্যে যে মেকানিক্স পার্টটা, গতীয় অংশকে কোয়ান্টাম মেকানিক্স হিসেবে অভিহিত করা হচ্ছে। আচ্ছা, একবার আপনি বলছেন যে ক্লাসিক্যাল থিওরির কথা, ক্লাসিক্যাল ফিজিক্স,
আবার বলছেন কোথাও কোয়ান্টাম ফিজিক্স। ডিফেন্স তো আমরা শুনলাম কিছু না কিছু, কোনো কি শর্ত রয়েছে যার মধ্য দিয়ে সেই বিষয়গুলো একসঙ্গে জুড়ে যেতে পারে? হ্যাঁ, ক্লাসিক্যাল ফিজিক্স বলছে কন্টিনিউয়াস, কোয়ান্টাম ফিজিক্স বলছে ডিসক্রিট। আমরা যে অ্যাটমিক সিস্টেম কথায় ভাবি, অ্যাটমিক সিস্টেমে যে বোর তত্ত্ব, সেখানে বলছে যে ইলেকট্রনগুলো যে ঘুরে তাদের যে অরবিটগুলি, তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ভি আর ইকুয়াল টু n ইন্টু h/2π। তো n এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, n1 এর জন্য আমরা ফার্স্ট অরবিট কে শেল, 2 জন্য সেকেন্ড শেল পাচ্ছি। তাহলে এই যে n এর ভ্যালু যখন খুব লার্জ হয়, ফার্স্ট লেভেল থেকে সেকেন্ড লেভেলের যে ডিফারেন্স, সেকেন্ড লেভেল থেকে থার্ড লেভেল ডিফারেন্স গ্যাপ একটু কমছে, থার্ড টু ফোর্থ কমছে, n এর মান যখন খুব লার্জ তখন এনার্জি লেভেলগুলি খুব কাছাকাছি চলে আসছে। তাহলে হাই এনের ভ্যালুর বেলায়, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের বেলায় এনার্জি লেভেলগুলোর জন্য অলমোস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা বলতে পারি যে হাই কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে কোয়ান্টাম ফিজিক্স মার্জেস উইথ ক্লাসিক্যাল ফিজিক্স বা এগ্রিজ ক্লাসিক্যাল ফিজিক্স, এটাই বলা যায়। মানে এই শর্তটাকে ভিত্তি করে তাদের মধ্যে একটা যোগাযোগ রয়েছে। আচ্ছা, এবার যে আমরা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আলোচনা করছি, ইদানিংকালে তার ভীষণ গুরুত্ব বেড়ে গেছে, কেন সেটা? হ্যাঁ, ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে বেশি দূর এগোনো যাচ্ছে না, তার লিমিটেড তত্ত্ব, তার মধ্যে যে প্রবলেম ধরা পড়েছে যে কন্টিনিউয়াস আর ডিসক্রিট। তাহলে এখন কোয়ান্টাম মেকানিক্সের যে এরিয়া, তার যে মাইক্রো জগৎ, তার ন্যানো পার্টিকেল জগৎ নিয়ে বিস্তারিত গবেষণা, তার মধ্য দিয়ে যেমন একটা এক্সাম্পল হিসেবে আমি বলি যে আমাদের যে প্রথম ধরলে যেমন আমাদের কম্পিউটার সিস্টেম, যে কোয়ান্টাম টেকনোলজি শুরুর আগে যে কোয়ান্টাম কম্পিউটার তৈরি হয়েছিল ENIAC, ডায়োড বাল্ব দিয়ে, তার সাইজ মোটামুটি একটা বড় ঘরের মতো ছিল। কোয়ান্টাম টেকনোলজি শুরুর প্রথম পর্বে এসে গেছে ট্রানজিস্টার, খুব ছোট সাইজের, ডায়োড থেকে অনেক ছোট। তার ফলে আমরা পেয়ে গেলাম মডার্ন কম্পিউটার, যার সাইজ, যাকে আমরা ডেস্কটপ, অনেক ছোট সাইজ হয়ে গেছে। এখন অনেকগুলি ট্রানজিস্টার আবার একসাথে করে হচ্ছে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, আরও বড় করে হচ্ছে লার্জ ইন্টিগ্রেটেড সার্কিট। ফলে কি হচ্ছে, কম্পিউটারের এফিসিয়েন্সি, তার দক্ষতা, তার সাইজ কমছে, দক্ষতা বাড়ছে। শুধু কম্পিউটার নয়, ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম, MRI, বিভিন্ন ব্রাঞ্চে, এভরি ব্রাঞ্চে যে এই ট্রানজিস্টার আসার ফলে একটা যুগান্তর বিপ্লব হয়ে গেছে। সব ডিভাইস, সব তার এফিসিয়েন্সি বাড়ছে, তার কলেবর ছোট হচ্ছে। এইভাবে তার ধীরে ধীরে তার টেকনোলজির ডিফারেন্ট ব্রাঞ্চ এগিয়ে চলছে। আচ্ছা, যেখানে ক্লাসিক্যাল মেকানিক্স শেষ, ফিজিক্স শেষ, সেখান থেকে কোয়ান্টাম তার জয়যাত্রা শুরু করলো, এটাই বলা। এবং যেটা মানব সমাজের উন্নতির জন্য কাজে লাগাচ্ছে, মানব সমাজের কল্যাণের জন্য, সেটা ওতপ্রোতভাবে এখন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। এই যে আমরা কোয়ান্টাম ফিজিক্সের কথা বলছি, এটা তো নিশ্চয়ই আমাদের উচ্চ মাধ্যমিক স্তরে কিংবা স্নাতক স্তরে বা স্পেশালাইজেশনের কোর্সগুলোতেও সেটা পড়ানো হচ্ছে। স্টুডেন্টসরা বিষয় মূলত কোন কোন বিষয়ের উপর ফোকাস করবে যাতে তারা এই বিষয়টাকে নিয়ে ভালো করে তারা পড়াশোনা করতে পারে? হ্যাঁ, ক্লাসিক্যাল ফিজিক্স যেখানে তার লিমিটেশন, যে তার থেকে যে কোয়ান্টাম মেকানিক্স শুরুটা, যে ট্রানজিশনটা স্কুল লেভেল ক্লাস 12ই আছে, যে রাদারফোর্ড মডেল ব্যর্থ, কিভাবে বোর মডেল তার সঠিক পথ দেখিয়েছে। তারপরে আইনস্টাইনের ফটোইলেকট্রিক এফেক্ট, যে তত্ত্ব উপস্থাপন করেন আইনস্টাইন, তার এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে সঠিকভাবে মিলে যাচ্ছে। তাহলে এইভাবে স্কুল লেভেলেই যে কোয়ান্টাম ফিজিক্সের একটা ধারণা তৈরি হচ্ছে, তাহলে ওইটাকে কলেজ লেভেলে ইনডেপথ পড়ানো হচ্ছে। তাহলে স্টুডেন্টরা এই কলেজ লেভেলে এই কোয়ান্টাম মেকানিক্সের বিস্তৃত ধারণা নিয়ে যদি পিজি লেভেলে যায়, তাহলে ওরা কোয়ান্টাম মেকানিক্সে স্পেশালাইজেশন ব্রাঞ্চ আছে, কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্স, কোয়ান্টাম ন্যানো টেকনোলজি, ম্যাটেরিয়াল সায়েন্স, কোয়ান্টাম ফিল্ড থিওরি। তাহলে সে কোনো স্পেশালাইজেশন ব্রাঞ্চে পিজি করে ওই ব্রাঞ্চে সে
গবেষণার কাজে যুক্ত নিজেকে হয়েছে, তার নিয়োজিত ক্যারিয়ার করতে গঠন পারে। করতে পারে। তো মানে মূলত আমরা বলতে চাইছিলাম যে বাচ্চাদের মধ্যে আগ্রহটা কি করে তৈরি হবে, যে আমি ফিজিক্সের এই বিষয়টাকে নিয়ে আমি যদি আগে থেকেই ভাবতে শুরু করি, তাহলে তো ধরুন আপনার ভাবনার প্রতিফলন হয়তো আমার সেই মার্কশিটে চলে আসবে, বা আমার ইভ্যালুয়েশন যখন হবে তখন সেটাকে আমি বুঝতে পারবো বা বুঝাতে পারবো। আমি সেই বিষয়টা জানতে চাইছি যে বাচ্চারা এই পদার্থবিজ্ঞানের, বিশেষ করে এই কোয়ান্টাম ফিজিক্স যেহেতু আমরা আলোচনা করছি, কি করে নিজেকে সামিল করবে? হ্যাঁ, কোয়ান্টাম তত্ত্বের যে টেকনিক্যাল পার্টগুলি তাকে বুঝতে হবে, যে ক্লাসিক্যাল থেকে কোয়ান্টাম যে কি প্রভেদটা, কীভাবে কোয়ান্টাম ক্লাসিক্যাল তত্ত্ব থেকে কোয়ান্টাম তত্ত্ব শুরু হচ্ছে, তার যে ফিউচার কীভাবে তার ডেভেলপমেন্ট হচ্ছে, সেগুলি সম্পর্কে তার কিছুটা মানে সম্মুখে একটু ধারণা থাকে, তাহলে তার মধ্যে তার ইন্টারেস্ট আসবে যে ভবিষ্যতে আমি কোয়ান্টাম ফিজিক্সের উপরে কিছুটা আমি তার করিয়া করতে পারবো, যে এই পথে আমাকে এগিয়ে আমি ডেভেলপমেন্ট করতে পারবো। এই যে আপনি কোয়ান্টাম ফিজিক্সের কথা বললেন, ভারতীয় বিজ্ঞানীদেরও তো অবদান অনেকটাই, এবং তারাও কিন্তু সে একটা মানে বিশাল একটা বৈপ্লবিক পরিবর্তন করেছিলেন এই কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে। তো সেই প্রসঙ্গে বলুন না আমাদের ভারতীয় বিজ্ঞানীদের হ্যাঁ, সম্পর্কে। ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে প্রফেসর সত্যেন্দ্রনাথ বোস ভারতে কোয়ান্টাম তত্ত্বের গবেষণার সূত্রপাত ঘটান। ওনার বিখ্যাত গবেষণা কোলাবোরেশন ওয়ার্ক আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে ওনার যে কোলাবোরেশন ওয়ার্ক, বোস আইনস্টাইন স্ট্র্যাটেজিস, বিখ্যাত তত্ত্ব। তাছাড়া আইনস্টাইনের সঙ্গে ওনার আরেকটি কাজ বোস আইনস্টাইন কনডেনসেশন, এই বিখ্যাত যুগান্তকারী আবিষ্কার ভারতের কোয়ান্টাম মেকানিক্সের বিরাট অবদান। মানে সেগুলো নিয়ে তারপরে কি ভবিষ্যতে আর কোনো কাজ হয়েছে ইদানিং এই বিষয়গুলো নিয়ে? হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্স, ন্যানো টেকনোলজি, ন্যানো সায়েন্স, এগুলি নিয়ে সারা ভারতে বিভিন্ন ইনস্টিটিউটে গবেষণা কাজ চলছে। ত্রিপুরার কথা যদি বলেন, ত্রিপুরাতে ন্যানো টেকনোলজি, ন্যানো সায়েন্সের মধ্যে গবেষণার সুযোগ রয়েছে। ত্রিপুরা ইউনিভার্সিটি এবং NIT আগরতলাতে ন্যানো সায়েন্স এবং ন্যানো টেকনোলজির উপর গবেষণা হচ্ছে। এখানে থিন ফিল্ম প্রিপারেশান, যেগুলি মেডিকেল এইডে কাজে আসে, বিভিন্ন ধরনের মেডিকেল কিটে ইউজ হয়। তারপর বিভিন্ন সেন্সর, যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, সেন্সর, যেমন আমরা যে চন্দ্রায়ন অভিযান চালালাম, যে আর্থে থেকে চন্দ্রযানকে নিয়ন্ত্রণ করা, বিভিন্ন ধরনের সেন্সর প্রয়োগ করে তার যে গতিবিধি নিয়ন্ত্রণ করা। তাহলে এই গবেষণাগুলি ত্রিপুরাতে সুযোগ আছে। ভারতের মোটামুটি সব ইউনিভার্সিটি আছে, তার মধ্যে বিখ্যাত যে ইনস্টিটিউটগুলি আছে ন্যানো সায়েন্স, ন্যানো টেকনোলজি গবেষণা হয়, তার মধ্যে আছে ISC ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর। তারপর আছে TIFR, ইন্ডিয়ান ইনস্টিটিউট, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মুম্বাই। তারপর আছে SN বোস ন্যাশনাল ইনস্টিটিউট ফর বেসিক সায়েন্সেস কলকাতা, আছে ISCS ইন্ডিয়ান। মানে এরকম আরো অনেক ধরনের ইনস্টিটিউট রয়েছে যেগুলোতে এই বিষয়গুলো নিয়ে গবেষণা হচ্ছে। শুধু তাই নয়, ন্যানো সায়েন্স, ন্যানো টেকনোলজি নয়, কোয়ান্টাম ফিজিক্সে অন্যান্য শাখাতেও গবেষণার সুযোগ রয়েছে। আচ্ছা, এই যে কোয়ান্টাম ফিজিক্সের ভবিষ্যৎ প্রত্যাশা কি, ফিউচার প্রসপেক্টের হিসাবে যদি আমরা? হ্যাঁ, কোয়ান্টাম ফিজিক্সে অনেক ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চগুলিতে যেমন টেকনোলজি, কোয়ান্টাম টেকনোলজি যা এখন মূল্যবান দিক, যার হাত ধরে সব কিছু এগিয়ে চলছে, যে এই কম্পিউটারের যে ডেভেলপমেন্ট হচ্ছে, বা ইলেকট্রন মাইক্রোস্কোপ এসে গেছে, আমাদের সফিস্টিকেট আরও অনেক যন্ত্রপাতি আছে যেগুলিতে আমরা ন্যানো ম্যাটেরিয়ালকে অবজার্ভ করতে পারছি। তাহলে দিন দিন এই যে তার গবেষণার ফলে নতুন নতুন ইনস্ট্রুমেন্ট বেরোচ্ছে। যেমন রিসেন্ট এক কোয়ান্টাম মেকানিক্সের প্রয়োগের ফলে যে এক প্রযুক্তি উদ্ভাব হয়েছে রিসেন্ট মান্থে, যার সাহায্যে ন্যূনতম সময়ে ন্যূনতম শক্তি ব্যয়ে লো টেম্পারেচার প্রায় 0 কেলভিনের কাছাকাছি পৌঁছে যায়। যে গবেষণা কাজে লো টেম্পারেচার ক্রিয়েট করা খুব জরুরি, যেমন 0 কেলভিনের কাছাকাছি
যেমন লিকুইড নাইট্রোজেন ইউজ করতে হয়, তাহলে তো কোয়ান্টাম টেকনোলজি বা কোয়ান্টামের ব্যবহার ছাড়া বর্তমান যে অবস্থা উন্নতি সেটা সম্ভব নয়। যে অবস্থায় এসেছে তার যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, কোয়ান্টাম সায়েন্স, কোয়ান্টাম টেকনোলজিকে বাদ দিয়ে কোনো রকম এগুলো মোটি সম্ভব নয়। আমরা অনেক সময় মাইক্রো সিস্টেম বা ম্যাক্রো যে সিস্টেমসগুলো রয়েছে সেগুলোর কথাও আমরা শুনে থাকি, আসলে বিষয়গুলি কি? মাইক্রো আর ম্যাক্রো দুটা শব্দ। ম্যাক্রো হলো আমরা যা দুযোগে দেখতে পাচ্ছি, ছোট বড় বস্তু, কার, ফুটবল, এভরিথিং যেগুলি আমরা দেখতে পাচ্ছি বা আমাদের সেন্স অর্গান দিয়ে রিয়েলাইজ করছে, অল আর সবগুলি ম্যাক্রো ওয়ার্ল্ড, যত বস্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই বস্তুগুলি যে ছোট কণা পার্টিকেল দিয়ে তৈরি, অ্যাটম, মলিকুল, তারপরে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, ধরতে পারি না। তারপর আছে কোয়ার্ক, তাছাড়াও অনেক পার্টিকেল যেগুলি আমাদের পক্ষে ধরা সম্ভব নয়, দেখা সম্ভব নয়, নেকেড আইতে দেখা সম্ভব নয়, যেগুলো আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ বা এরকম উন্নত যন্ত্রের সাহায্যে দেখা সম্ভব। তো ওইগুলিকে আমরা বলছি মাইক্রো সিস্টেম। তো মাইক্রো সিস্টেমের ক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক্সের কোনো প্রয়োগ সম্ভব হয় না। সেক্ষেত্রেই কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে তাদের বিহেভিয়ার, নেচার, তাদের উপর তাদের স্টাডি করা সম্ভব। আচ্ছা, ইদানিংকালে তো ধরুন কোয়ান্টাম ন্যানো সায়েন্সের কথা আমরা বলে থাকি বা ন্যানো মেকানিজমসের কথা আমরা শুনে থাকি, এই বিষয়টা আসলে কি? ন্যানো শব্দটা আসছে ন্যানোমিটার, 10⁻⁹ মিটার। যেসব অবজেক্টের সাইজ, ডায়ামিটার মোটামুটি 1 to 100 ন্যানোমিটারের মধ্যে, তাদেরকে মোটামুটি ন্যানো ম্যাটেরিয়ালস হিসেবে ধরা হচ্ছে। তো এই ন্যানো ম্যাটেরিয়ালস এখন খুব ইম্পর্টেন্ট জিনিস। ন্যানো ম্যাটেরিয়ালের সাহায্যে টেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছে। চাই একটু আগে আমরা বলেছিলাম যে ন্যানো পার্টিকেলস যেমন আছে কার্বনের কোয়ান্টাম ডট, কার্বন ন্যানো টিউব, কার্বন ফ্লোরিন, এই যে ন্যানো ম্যাটেরিয়ালসগুলির থেকে তাদের অনেক মেডিকেল ইউজ আছে। এই ন্যানো ম্যাটেরিয়ালের মেডিকেলে তার অনেক ব্যবহার আছে। যে ক্ষেত্রে মেডিসিন ডাইরেক্ট পাঠানো যায় না, তাহলে ন্যানো ম্যাটেরিয়ালের সাহায্যে আমাদের বডির যেই পার্টে মেডিসিনটা দরকার, আমরা যদি একটা মেডিসিন খাই, যে আমার দরকার যে অর্গানটাতে মেডিসিনটা পৌঁছানো দরকার, আমি যদি একটা মেডিসিন খাই সব অর্গানে পৌঁছবে, তাহলে তার একটা অংশ সে পাবে। ন্যানো টেকনোলজি, ন্যানো সায়েন্সের ম্যাটেরিয়াল ইউজ করে ওই ড্রাগটা ওই স্পেসিফিক জায়গাতে পৌঁছে মানে সম্ভব করা মানে সম্ভবপর হয়েছে এটা। আচ্ছা, আমরা তো সেই ন্যানো টেকনোলজি সম্পর্কে আমরা জানলাম, কিন্তু এই যে কোয়ান্টাম ফিজিক্স রয়েছে তারও কি কোনো সীমাবদ্ধতা রয়েছে, লিমিটেশনস? এখনো তো সীমাবদ্ধতা দেখা যাচ্ছে, যেহেতু ডেভেলপিং, এক ক্লাসিক্যাল থিওরি সে ওভারকাম করে সে তার দিগন্ত দেখিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সে টেকনোলজি ডেভেলপমেন্ট ঘটিয়ে যাচ্ছে। তবে সব কিছু তো কিছু লিমিটেশন দেখা দেয়, ওগুলো ওভারকাম করে কোয়ান্টাম টেকনোলজি এগিয়ে যাচ্ছে। আমরা অনেক সময় ধরুন কোয়ান্টাম ডট বা কম্পিউটার কোয়ান্টাম হিসেবেও আমরা কিছু কিছু জিনিস জেনে থাকি বা শুনে থাকি। এই বিষয়গুলি, এই যে ছোট ছোট বিষয়গুলি, সেই সম্পর্কে কিছুটা বলুন না। হ্যাঁ, বলা যায় যে আমরা যে ন্যানো পার্টিকেল বলেছিলাম খুব স্মল সাইজের, কোয়ান্টাম ডট আসলে সেমিকন্ডাক্টরের এই ন্যানো পার্টিকেল, স্মল সাইজে মোটামুটি 2 to 10 এই ন্যানোমিটার সাইজের। তো এইগুলির আবার অনেক ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন দেখা যায়। এগুলি আসলে আইসোলেটেড অ্যাটমকে যদি আমরা লো মানে অলমোস্ট 0 কেলভিনের কাছাকাছি নিয়ে আসি, তাহলে তারা একত্রিত হয়ে একটা সিঙ্গেল কোয়ান্টাম মেকানিক্যাল এন্টিটি তৈরি করে, যাকে একটা সিঙ্গেল ওয়েভ ফাংশন দিয়ে ট্রিট করা যায়। এরকম যে বডি, ফিউ অ্যাটমস অর মলিকুলস, তাদের খুব অ্যাপ্লিকেশন আছে। এগুলো খুব ভালো অ্যাপ্লিকেশন আছে কোয়ান্টাম কম্পিউটিংয়ে। তারপর আমরা যে এলইডি,
যে বিভিন্ন কাজে যে যে সজ্জার কাজে এলইডি পুজো, তো এখানে বিভিন্ন কালারের এলইডি এবং তাদের যে পিএন ডায়োড দিয়ে যে এলইডি, নর্মাল এলইডি, তার মধ্যে এই মানে কোয়ান্টাম ফিজিক্সের একটা কোয়ান্টাম ব্যবহার ডট রয়েছে। ইউজ করার ফলে তার এফিসিয়েন্সি এবং তারপর কোয়ালিটি ইমপ্রুভ করছে। তারপর হচ্ছে লেজার শুধু আমরা লেজার ইউজ করি। এই লেজার যে অর্ডিনারি লেজার, তার মধ্যে এই কোয়ান্টাম পার্টিকেল যে কোয়ান্টাম ডট ইউজ এর মাধ্যমে তাদের পারফরমেন্স, যে কালার, বিভিন্ন ভ্যারাইটি আনা যাচ্ছে, তার ইমপ্রুভমেন্ট হচ্ছে। তাছাড়াও আছে সিঙ্গেল ইলেকট্রন ট্রানজিস্টর তৈরি করা, তারপর ফটো ডিটেক্টর তৈরি করাতে কাজে আসে, তারপর ফটোভোল্টিক ডিভাইস তৈরি করতে কাজে আসে। তো অনেক এরকম তার অ্যাপ্লিকেশন খুঁজে নিয়েছে। আচ্ছা, আমরা তো ওই যে ডি ব্রগলি যে সমীকরণ যেটা রয়েছে সেটা সম্পর্কে আমরা শুনতে পাই, হাইপোথিসিস যেটা রয়েছে, এর প্রয়োগ আর এই সম্পর্কে কিছুটা বলুন খুব সংক্ষেপে, আমরা সেটা জানতে চাই। ডি ব্রগলি হাইপোথিসিসটা হলো যে আমরা তো ম্যাটেরিয়াল বডি দেখি, তার ম্যাটেরিয়াল মানে পার্টিকেল নেচার আছে, আমরা কখনো ভাবি না যে এটাতে তরঙ্গ ধর্ম থাকতে পারে। ডি ব্রগলি প্রথম প্রস্তাব রাখেন যে এই ম্যাটেরিয়াল পার্টিকেল নেচারের পাশাপাশি সে যখন গতিশীল হয় তার একটা তরঙ্গ ধর্ম থাকতে পারে, এবং তিনি প্রস্তাব করেন যে কোনো একটা গতিশীল পার্টিকেলের বা বডির ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু হবে h/p। পি হলো ওই মুভিং বডির মোমেন্টাম, মাস ইন্টু ভেলোসিটি। তো যে বডির মাস যত বড় হবে সেক্ষেত্রে তার ল্যামডাটা ক্ষুদ্র হবে। যে কথাটা একটু আগে বলেছিলেন যে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্সের লিমিটেশন আছে কিনা, তো এই ক্ষেত্রেও খুব লার্জ বডি ক্ষেত্রে, সাপোজ একটা মুভিং কার, তার ক্ষেত্রে যে ডি ব্রগলি তরঙ্গের ওয়েভলেংথ হিসাব করলে দেখা যা আসে, তা আমাদের যে বর্তমানে যে লেংথ মেজারিংয়ের প্রসেসে ওইটাকে মেজার করা সম্ভব না। তার জন্য লার্জ বডি ক্ষেত্রে ডি ব্রগলি ওয়েভলেংথটা আমরা ধরতে পারি না, বা কিন্তু স্মল ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলি ওয়েভলেংথ আমরা মেজার করতে পেরেছি। তাহলে এইগুলি হলো ডি ব্রগলি ওয়েভলেংথ যে ডি ব্রগলি যে প্রপোজ করেছিলেন তার এক্সপেরিমেন্টাল প্রুফ হয়ে গেছে। আচ্ছা, আমাদের হাতে আর বেশি সময় নেই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।